আসসালামু আলাইকুম। পল্লবী মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত অনলাইন ক্লাসে সকল ছাত্রীকে স্বাগতম। আমি সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি মহান আল্লাহ তাআলাকে, যিনি এই করোনা মহামারীর সময় আমাদের সুস্থ সবল রেখেছেন। আমি আরও ধন্যবাদ জানাচ্ছি আমাদের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত সকল শিক্ষক মণ্ডলী ও ছাত্রীবৃন্দ। আজ আমি হাজির হয়েছি অনার্স 4th ইয়ার হিসাব বিজ্ঞান বিভাগের ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট অ্যান্ড ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস, যার অর্থ হলো কার্যকরী মূলধন ব্যবস্থাপনা ও আর্থিক বিবরণী বিশ্লেষণের ক্লাস নিয়ে। আজ আমি এই প্রথম অধ্যায়ে চলতি মূলধন ব্যবস্থাপনা এই সম্পর্কে ব্যবস্থাপনার পরিচিতি যেটা আছে বা চলতি মূলধন পরিচিতি বা ব্যবস্থাপনা যেটা যাই বলো, এই সম্পর্কে আজকে আমি আমার ক্লাসে আলোচনা করব। এই সব কিছু আলোচনা করার পূর্বে তোমাদেরকে অবশ্যই কিছু কোশ্চেন সম্পর্কে জানতে হবে, যে কোশ্চেন খুবই গুরুত্বপূর্ণ। আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে মান বন্টন আছে সেই মান বন্টন নিয়ে আলোচনা করব। এই জাতীয় বিশ্ববিদ্যালয়ে মান বন্টন খুবই গুরুত্বপূর্ণ। তোমরা আগেও দেখে আসছো। দেখো, তোমাদের 3টা পার্ট থাকবে। এই মান বন্টনে দেখো, প্রথমে থাকবে ক বিভাগ। ক বিভাগ থেকে তোমাদের যে কোনো তোমাদের যে কোনো 10টা প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে প্রশ্ন থাকবে 12টা, অর্থাৎ 12টা কোশ্চেন এখান থেকে অ্যান্সার করবা 10। তার মানে এই কোশ্চেনের মান থাকবে 1। তাহলে 10 গুণন 1 সমান সমান 10 মার্ক। অর্থাৎ এক কথায় যে কোশ্চেনগুলো আছে, যেমন সাপোজ দেখা গেছে চলতি মূলধন কি, এই কোশ্চেনটা যদি আসে, তার মানে এই কোশ্চেনের মার্ক থাকবে 1। বুঝাইতে পারছি? এখন দেখো খ বিভাগ। এখানে কোশ্চেন থাকবে 7টি, আনসার দিবা 5টি, মান 4 সমান সমান 5 গুণন 4 হলো 20 মার্ক। আমি বুঝাতে পারছি? আবার দেখো গ বিভাগ। এখানেও কোশ্চেন থাকবে প্রায় 8টার মতো, অর্থাৎ 17, 8, 9টার মতো থাকবে।
এখান থেকে অ্যান্সার করবা 5টা, মার্ক 10। অর্থাৎ 10 মার্কের এই কোশ্চেন তোমাদের অবশ্যই লাগবে। এখান থেকে তোমরা এই অ্যান্সার দিবা 5 গুণন 20 আর 10, 5 10 50 মার্ক। তাহলে এই কোশ্চেনটা তোমরা মান বন্টন পেয়ে গেলা। মোট মান থাকবে 80 মার্ক। এখান থেকে 80 মার্ক। তারপরে ইন কোর্স থাকবে 20 মার্ক, মোট 100 মার্ক। তাহলে তোমরা এই 100 মার্কের কোশ্চেনটা পেয়ে গেলা। দেখো, ইন কোর্স পরীক্ষায় 20 মার্ক। তোমরা যারা ইন কোর্স পরীক্ষায় প্রায় 18, 19 বা বেশি পাবা, তাদের A+ পাওয়াটা এই অধ্যায়ের জন্য তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। কারণ 20 মার্ক যদি এগিয়ে থাকো তাহলে A+ জন্য দরকার থাকে আর মাত্র 60 ইজিভাবেই তোমরা পেতে পারো। 60-65 তোমরা ইজিভাবেই পেতে পারো। তো 80 ভিতরে যদি তুমি 60 আর এখানে 20, তার মানে কত? 80 A+। সহজেই তোমাদের এখানে A+ উঠে যাবে। এজন্য বাসায় বেশি বেশি করে তোমরা পড়াশোনা করবা, অঙ্কগুলো করবা। আজকে আমি প্রথম অধ্যায়, প্রথম ক্লাস থিওরিটিক্যালি সামান্য কিছু আলোচনা করব। আবার তৃতীয় ক্লাস থেকে অবশ্যই আমি ম্যাথমেটিক্স শুরু করব। দ্বিতীয় ক্লাসে কিছু থিওরি প্লাস কিছু ম্যাথমেটিক্যালসের সূত্র নিয়ে আলোচনা করব। তৃতীয় ক্লাসে সরাসরি ম্যাথে চলে যাব তোমাদের সুবিধার্থে। তো তোমরা ভালো মতো মান বন্টনটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। আমরা এখন প্রথম অধ্যায় শুরু করব। তো প্রিয় শিক্ষার্থী, আমরা এখন এই প্রথম অধ্যায় চলতি মূলধন পরিচিতি প্রথমে যেটা, অর্থাৎ কার্যকরী মূলধন বা চলতি মূলধন বলতে কি বুঝি সে সম্পর্কে আমরা এখন আলোচনা করব। দেখেন যে সহজ ভাষায় আমরা বলতে পারি কার্যকরী মূলধন বা চলতি মূলধন বলতে কারবারের সেই অংশকেই বোঝায় যা কারবারের স্বল্পমেয়াদী অর্থ সংস্থানের জন্য কিংবা চলতি সম্পদ অর্জনের জন্য সংগ্রহের জন্য প্রয়োজন হয়। অর্থাৎ যেমন নগদ অর্থ, তারপরে আছে বিক্রয়লব্ধ যে কাঁচামাল মজুদ সেটাও আছে, তারপরে বিক্রয়যোগ্য লগ্নিপত্র, দেনাদারগণ, প্রাপ্য হুন্ডি, মজুদ পণ্য প্রভৃতি। অর্থাৎ এই প্রভৃতিকে আমরা কার্যকরী মূলধনের সাথে সম্পর্কযুক্ত বলতে পারি। আমরা
সাধারণত উত্তরের ক্ষেত্রে একইভাবে বলতে পারি কার্য মূলধনের সংজ্ঞার ক্ষেত্রে দেখো, যে সকল মূলধন প্রতিষ্ঠানের দৈনন্দিন কাজকর্ম নিয়মিত পরিচালনার কাজে ব্যবহৃত হয় তাকে চলতি বা কার্যকরী মূলধন বলে। অর্থাৎ যে সকল মূলধন আমরা দৈনিক ব্যবহার করব তাকে সাধারণত কার্যকরী মূলধন বলবো। দৈনিক মানে দৈনন্দিন যে ব্যবসা প্রতিষ্ঠানের যে চাহিদা স্বল্পমেয়াদী, সেই স্বল্পমেয়াদী অর্থায়নের একটা অন্যতম উৎস হলো এই কার্যকরী মূলধনের দায় মেটানো। এই সকল সম্পদের মাধ্যমে আমার দৈনন্দিন যে সকল প্রয়োজনীয়তা আছে তা আমরা খুব সহজেই তা মেটাতে পারি। অর্থাৎ যে সব সম্পদ নগদ টাকা থেকে কাঁচামাল থেকে উৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে উৎপাদিত পণ্য থেকে প্রাপ্য দেনা, পরিশোধের প্রাপ্য দেনা থেকে নগদ টাকায় রূপান্তরিত হয়ে ব্যবসায় স্বাভাবিক গতিশীলতা সচল রাখে তাকে কার্যকরী মূলধন বলে। অর্থাৎ এই ক্ষেত্রে আমি একটা যদি উদাহরণ দেই তাহলে তোমরা ভালো মতো বুঝতে পারবে। দেখো, এই কার্যকরী মূলধনের বৈশিষ্ট্য হলো রূপান্তরযোগ্যতা, অর্থাৎ একটা থেকে অন্যটা রূপান্তরিত হতে পারে। কিভাবে, আমি একটা উদাহরণের মাধ্যমে তোমাদের ভালো মতো বুঝিয়ে দিচ্ছি। মজুদ সম্ভার পূরণ করতে হয় নগদ অর্থ ব্যবহার করে। অর্থাৎ আমি যদি মজুদ পণ্য ক্রয় করি তাহলে কি হবে, মজুদ পণ্য ক্রয় করব নগদ অর্থ দিয়ে। মজুদ পণ্য কি করব, ক্রয় করব নগদ অর্থ ব্যবহার করে। আবার এই মজুদ পণ্যকে আমি যখন ক্রয় করছি নগদ অর্থ ব্যবহার করে, যখন আবার এটা বিক্রয় করব তখন কি হবে, এই মজুদ পণ্য আবার কমে যাবে। অর্থাৎ প্রথমে যদি আমি মজুদ পণ্য ক্রয় করি নগদ টাকা থেকে, যদি এইভাবে ধরি, নগদ টাকা দিয়ে আমি মজুদ পণ্য ক্রয় করলাম, সেক্ষেত্রে আমার নগদ টাকা কমে যেয়ে মজুদ পণ্য বৃদ্ধি পেল। আবার আমি যখন মজুদ পণ্য বিক্রি করব তখন কি হবে, আমার নগদ টাকা চলে আসবে বা দেনাদার সৃষ্টি হবে। অর্থাৎ এই কার্যকরী মূলধনের একটা চক্রাকার পদ্ধতি যা পুরা ঘোরায় বা আবর্তিত হতে থাকে। এই কার্যকরী মূলধনের দেখো, এটা সাধারণত 30 দিন, 60 দিন বা 90 দিন, ক্ষেত্র বিশেষে 180 দিন হয়ে থাকে। অর্থাৎ এই মূলধনের জীবনকাল সর্বোচ্চ 1 বছর হয়ে থাকে। অর্থাৎ এই চক্রাকার ভিত্তিতে যেটা ঘটবে সেটা সর্বোচ্চ জীবনকাল হবে 1 বছর। তাহলে আমরা সহজেই বুঝতে পারলাম উদাহরণের মাধ্যমে এবং সংজ্ঞার মাধ্যমেও যে কোনো প্রতিষ্ঠান দৈনন্দিন কার্যাবলী পরিচালনার জন্য যেসব স্বল্পমেয়াদী সম্পদাদি, নগদ অর্থ, স্বল্পমেয়াদী সিকিউরিটি, মজুত মাল ও প্রাপ্য ইত্যাদি ব্যবহার করে তাকে সম্মিলিতভাবেই কার্যকরী মূলধন বলে। তাহলে আমরা
এই কার্যকরী মূলধন শব্দের অর্থটা ভালো মতো বুঝতে পারলাম। আমরা এখন এই কার্যকরী মূলধনের বৈশিষ্ট্য সম্পর্কে জানব। দেখো, বৈশিষ্ট্য দেওয়া আছে স্বল্প মেয়াদ, নগদ নৈকট্য, সমন্বয়ের জটিলতা, ধারাবাহিক প্রক্রিয়া, তারল্য ও মুনাফা অর্জন, চলতি সম্পদ অর্জন ও রক্ষণ, চলতি দায় পরিশোধ, উৎপাদন প্রক্রিয়া সচল রাখা। অন্যান্য বইতে অনেকগুলো বেশি আছে, বা দেখা গেছে যে বইতে আরও হয়তো বেশি আছে। তোমাদের সুবিধার্থে, বোঝার সুবিধার্থে এই 8টা আমি লিখে দিয়েছি। দেখো, স্বল্প মেয়াদ, প্রথমেই আছে স্বল্প মেয়াদ মানে অল্প মেয়াদ, অর্থাৎ এই কার্যকরী মূলধনের মেয়াদ থাকে খুবই অল্প, অর্থাৎ সর্বোচ্চ 1 বছর। কোনো কার্যকরী সম্পদ একটি হিসাব বছরের মধ্যে নগদ অর্থে রূপান্তর করতে হয়। এই কারণে এই সম্পদে বিনিয়োগের পরিমাণ খুব বেশি ওঠানামা করে। স্থিতিশীল কার্যকরী মূলধন নীতি প্রণয়ন করে কার্যকরী মূলধন এর ওঠানামার সমন্বয় সাধন করতে হয়, অর্থাৎ এর মেয়াদ খুবই অল্প থাকে। সাপোজ আমি মজুত পণ্য ক্রয় করছি, আমি সারা বছরের জন্য মজুত পণ্য এটা রাখবো না, আমি এটা বিক্রি করব, বিক্রি করে আবার নগদ অর্থে রূপান্তর করব। এটার পুরো প্রক্রিয়াটা হতে হবে সর্বোচ্চ 1 বছরের ভিতরে। 2 নাম্বার দেখো, নগদ নৈকট্য। নগদ নৈকট্য বলতে আমরা নগদের কাছাকাছি বলতেই কোনো কিছু বোঝাবো। এখানে দেখো, প্রায় সব কার্যকরী সম্পদই নগদের খুব কাছাকাছি অবস্থান করে, ইহা সহজেই নগদ অর্থে রূপান্তর করা যায়। যেমন মজুত পণ্য যে কোনো সময়ে সহজেই বিক্রি করে নগদ অর্থ করা যায়, অর্থাৎ মজুত পণ্যকে আমি যে কোনো সময় বিক্রি করে নগদ অর্থে রূপান্তর করতে পারবো। আবার দেখা গেছে যে আমি একটা সম্পদ বিক্রি করছি বা মজুত পণ্য বিক্রি করছি, বিক্রি করে বিল পেলাম, আমি ব্যাংকে যেও যে কোনো সময় এই বিলটা ভাঙাতে পারবো। তার মানে কি হলো, এই মজুত পণ্যটা এই নগদের কাছাকাছি অবস্থান বা কার্যকরী মূলধনটা এই নগদের কাছাকাছি অবস্থান করে। সমন্বয়ের জটিলতা, এটা একটা খুবই জটিল প্রক্রিয়া, কারণ এই কার্যকরী মূলধন সম্পূর্ণ নির্ভর করে বিক্রয়ের উপরে, অর্থাৎ আমার যত বিক্রি হবে তত আবর্তিত হবে। এই কার্যকরী মূলধন টার্নওভার বা আবর্তিত হবে। এই আবর্তিত দেখা গেছে যে আমি যদি সাপোজ মনে রাখো আমার কোকাকোলা বা 7-আপের ব্যবসা, এই ব্যবসা দেখা যাচ্ছে যে গরমকালে যে পরিমাণে বিক্রি হয় ঠান্ডাকালে ঠিক সেই পরিমাণ বিক্রি হয় না, তাহলে এখানে বিক্রয়ের উপর অনেক নির্ভর করে। তাই এই সমন্বয় জটিলতা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, অর্থাৎ এর কোনো স্থায়িত্ব থাকে না। বছরে বিভিন্ন সময় বিভিন্ন ঋতুতে পণ্যের চাহিদা, বিক্রয় পরিমাণ ইত্যাদি পরিবর্তনের সাথে সাথে কার্যকরী মূলধনের পরিমাণও ওঠানামা করে। এই জন্য কার্যকরী মূলধনের সঠিক পরিমাণ নির্ধারণ করাটা খুবই জটিল। দেখা গেছে যে গরমের সময় আমার এক ধরনের মূলধন লাগবে, ঠান্ডার সময় এক ধরনের, বর্ষাকালে এক ধরনের মূলধন লাগবে। তাই এইটা সমন্বয় করাটা খুব বেশি জটিল। 4 নাম্বার, এই কার্যকরী মূলধনটা একটা ধারাবাহিক প্রক্রিয়া, অর্থাৎ এই প্রক্রিয়াটা সবসময় চক্রাকার ভাবেই ঘুরতে বা আবর্তিত হয়। অর্থাৎ আমি যদি এভাবে লিখি, নগদ মজুদ মাল,
তারপরে দিলাম আমি বিক্রয় বা বিক্রয় দিতে পারি আমরা বা প্রাপ্য দেনা। এটা আবার এইভাবেই চলে আসবে, এটা চক্রাকার ভাবেই ঘুরতে থাকবে। অর্থাৎ নগদ টাকা দিয়ে আমি মজুদ পণ্য ক্রয় করব, ক্রয় করার পরে সেটা আমি আবার বিক্রয় করব, আবার সেই বিক্রয় অর্থ টাকা হবে, অথবা দেনাদার থেকে আমার নগদ টাকায় রূপান্তরিত হয়ে যাবে। 5 নাম্বার, তারল্য ও মুনাফা অর্জন। তারল্য ও মুনাফা এই কার্যকরী মূলধনে খুব কাছাকাছি অবস্থান করে। আর এই দুইটার সাথে একে অপরে ওতপ্রোতভাবে জড়িত। আমি তারল্য যদি খরচ করি, কিসের জন্য খরচ করব? এই মুনাফা অর্জনের উদ্দেশ্যেই আমি খরচ করব আমার এই তারল্য। চলতি সম্পদ অর্জন ও রক্ষণাবেক্ষণ, এই কার্যকরী মূলধন আমার যে সমস্ত চলতি সম্পদ আছে এই সম্পদ রক্ষণাবেক্ষণ এবং এই সম্পদ অর্জনের জন্য আমার এই চলতি কার্যকরী মূলধন ব্যবহৃত হয়। চলতি দায় পরিশোধ, অর্থাৎ আমার যে চলতি দায় বা ব্যবসা প্রতিষ্ঠানে যে চলতি দায় হবে তা এই কার্যকরী মূলধন থেকেই পরিশোধ করা হবে। উৎপাদন প্রক্রিয়া সচল রাখা, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই যে কার্যকরী মূলধন সেটা আমার পণ্য ক্রয় করতে ব্যবহৃত হয়, সেটা প্রোডাকশনে ব্যবহৃত হয়। এজন্য কি হচ্ছে, আমার উৎপাদন প্রক্রিয়াটা সম্পূর্ণভাবে সচল থাকতেছে। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কার্যকর মূলধন খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এই ক্ষেত্রে, কারণ এই সকল ব্যতীত আমার উৎপাদন প্রক্রিয়াটা প্রায় অসম্পূর্ণই থেকে যাবে, আর সেই জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এখন কার্যকরী মূলধন শব্দের অর্থ জানলাম, বৈশিষ্ট্য সম্পর্কেও জানলাম। আমরা এখন এই কার্যকরী মূলধনের গুরুত্ব সম্পর্কে জানব, কারণ গুরুত্বটা খুবই ইম্পর্টেন্ট। এটা তোমাদের 4 মার্কের কোশ্চেনও আসতে পারে যে কার্যকরী মূলধনের গুরুত্ব আলোচনা করো। জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের সেটা 4 মার্কেরও আসতে পারে। দেখো, কার্যকরী বা চলতি মূলধনের গুরুত্বের ভিতরে আছে সচ্ছলতাকে শক্তিশালীকরণ, সুনাম বৃদ্ধি, ঋণ গ্রহণের সুবিধা, কাঁচামাল নিয়মিত সরবরাহ, নির্বিঘ্ন ব্যবসায়িক কার্যক্রম, সংকট মোকাবেলার সক্ষম। এই কয়েকটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা এখন এই প্রত্যেকটা পয়েন্ট বিস্তারিতভাবে পড়ব এবং জানব। সচ্ছলতাকে শক্তিশালীকরণ, প্রথমে দেখো 1 নাম্বারটা, অর্থাৎ কিভাবে এই সচ্ছলতাকে শক্তিশালীকরণ করে। স্বল্পমেয়াদী দায়সমূহ নির্বিঘ্নে পরিশোধের সাহায্যে করে কার্যকরী মূলধন, যেমন কাঁচামাল ক্রয়, বেতন, মজুরি ও উপরিব্যয় ইত্যাদি যথাসময়ে পরিশোধ করা সম্ভব হয় কার্যকরী মূলধনের কারণে। এইভাবে অবৈধ উৎপাদন প্রক্রিয়া চালু রাখার ক্ষেত্রে কার্যকরী মূলধন সহায়ক ভূমিকা রাখে। অর্থাৎ এই যে সকল দায়, এই দায়কে সময় মতো পরিশোধ করা যায় এই কার্যকরী মূলধন বা চলতি মূলধনের মাধ্যমে। এই চলতি মূলধনের মাধ্যমে সহজেই আমি আমার দায় পরিশোধ করতে পারব। তাছাড়াও কাঁচামাল ক্রয়, বেতন ও মজুরি, উপরি ব্যয়সমূহ ইত্যাদি আমি যথাসময়ে পরিশোধ করতে পারব। এই পরিশোধ করার ফলে আমার প্রতিষ্ঠানের সচ্ছলতা এবং শক্তিশালী হয়। কিভাবে? যে আমি যথাসময়ে মালামাল ক্রয় করছি, শ্রমিকদের ন্যায্য পাওনা দিচ্ছি, শ্রমিকদের কোনো বকেয়া নাই, ফলে শ্রমিকরাও উৎসাহিত হয়।
2 নম্বর, সুনাম বৃদ্ধি। পর্যাপ্ত কার্যকরী মূলধন একটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের দায়সমূহ তাৎক্ষণিক পরিশোধের সক্ষমতা দান করে, যার ফলে প্রতিষ্ঠানের সুনাম তৈরি ও বৃদ্ধি পায়। অর্থাৎ আমার একটা পাওনাদার, আমি তাৎক্ষণিকভাবে তার প্রয়োজন, তাৎক্ষণিকভাবে তাকে আমি টাকা পরিশোধ করলাম, এতে কি হবে, পাওনাদার আমার প্রতি আকৃষ্ট হয়ে যাবে। কারণ এই ক্ষেত্রেও আমি আমার এই সচ্ছলতা বা দেখা গেছে যে এই সুনাম বৃদ্ধিতে আমার ব্যাপক ভূমিকা রাখছে। কারণ তারা জানবে যে আমি অতি সহজেই আমার এই অর্থ পরিশোধ করতে পারছি। 3, ঋণ গ্রহণের সুবিধা। ঋণ গ্রহণের সুবিধা। প্রত্যেকটা ব্যবসা প্রতিষ্ঠান বিভিন্ন প্রকার আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ গ্রহণ করে থাকে। এখন ঋণ গ্রহণের পূর্ব শর্তটা হচ্ছে যে কার্যকরী মূলধনের সচ্ছলতা। যদি আমার প্রতিষ্ঠানে কার্যকরী মূলধনের সচ্ছলতা না থাকে তাহলে কেউ আমাকে ঋণ প্রদান করতে চাবে না। আর সেই ক্ষেত্রে দেখো, যে কোম্পানি পর্যাপ্ত কার্যকরী মূলধন, অধিক সচ্ছলতা ও ভালো ক্রেডিট রেটিং থাকে, তবে কোম্পানিটি সহজেই ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান হতে সহজেই ঋণ গ্রহণ করতে পারবে। অর্থাৎ কি করবে, যদি আমার আর্থিক সচ্ছলতা বা লেনদেন সঠিক থাকে, তারপরে দেখা গেছে যে ভালো ক্রেডিট রেটিং বা সকলের কাছে সুনাম আছে, তাহলে ওই কোম্পানিকে ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান ঋণ প্রদানের উৎসাহিত হয়। কারণ তখন তারা নিজেরাই এগিয়ে আসবে যে ঋণ দেওয়ার জন্য। কারণ তারা জানবে যে এই কোম্পানিটি খুবই ভালো, এই কোম্পানিটি খুবই ভালো, এই কারণে তারা নিয়মিত এগিয়ে আসবে ঋণ প্রদানের জন্য। তারপর দেখো, কাঁচামাল নিয়মিত সরবরাহের ক্ষেত্রে, অর্থাৎ কাঁচামাল নিয়মিত সরবরাহের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কারণ দেখো, কাঁচামালের মূল্য দ্রুত পরিশোধের মাধ্যমে সরবরাহকারীর নিকট হতে নিরবিচ্ছিন্ন কাঁচামাল পাওয়ার নিশ্চিত হয়। কারণ সরবরাহকারী সময় মতো মূল্য পরিশোধ করার কারণে সবসময় সন্তুষ্ট থাকে। অর্থাৎ কাঁচামাল আমার যে সরবরাহ যে সাপ্লায়ার, আমার প্রতিষ্ঠানে যে সকল যারা কাঁচামাল সাপ্লাই দেয়, তারা কি করবে, এই কাঁচামাল সাপ্লাই দেওয়ার যারা নিয়মিত সরবরাহ করবে বা কাঁচামাল সাপ্লাই দিবে, তারা কি করবে, আমার প্রতিষ্ঠানে নিয়মিত তারা তাদের প্রাপ্য অর্থ যখন পাবে তখন তারা আরও উৎসাহিত হবে এবং আমাকে সবসময় বা আমার প্রতিষ্ঠানকে সবসময় অগ্রাধিকার ভিত্তিতে তারা এই কাঁচামালটা সাপ্লাই দেবে। পাঁচ নাম্বার দেখো, নির্বিঘ্ন ব্যবসায়িক কার্যক্রম। অর্থাৎ যেহেতু কার্যকরী মূলধন ব্যবসায় জীবনে শক্তির মতো কাজ করে, তাই পর্যাপ্ত কার্যকরী মূলধন ব্যবসায়ের সার্বিক কার্যক্রমকে নির্বিঘ্নে রাখে। অর্থাৎ যখন আমার পর্যাপ্ত পরিমাণে কার্যকরী মূলধন বা চলতি মূলধন কার্যকরী বা চলতি মূলধন আমার প্রতিষ্ঠানে যখন অ্যাভেলেবেল থাকবে, তখন আমার সমস্ত কিছু নির্বিঘ্নে বা নিশ্চিন্তে চলতে পারবে। এর প্রত্যেকটা যদি এর কোনো একটা যদি ব্যতিক্রম হয় তাহলে আমি সংকটে পড়ে যাব। 6 নাম্বার দেখো,
সংকট মোকাবেলায় সক্ষম, অর্থাৎ সংকট মোকাবেলায় সক্ষম। আমি যদি সংকটে পড়ি বা হঠাৎ দ্রুত কোনো কিছু আমার প্রতিষ্ঠান যদি কোনো সংকটের আবির্ভাব হয়, তাহলে এই চলতি মূলধন তা সংকট সমাধানে কাজ করে। কারণ ব্যবসায়ী পরিবেশ সর্বদাই অনিশ্চয়তা থেকে নানা উদ্ভব বা সংকট মোকাবেলা করার জন্য পর্যাপ্ত কার্যকরী মূলধন ব্যবসায়ে সাহায্য করে। অর্থাৎ পর্যাপ্ত কার্যকরী মূলধনটা এটা আমার ক্ষেত্রে সহযোগিতা করে থাকে। আমরা এখন দেখব এই কার্যকরী মূলধনের উৎসসমূহ। আমরা এখন দেখব স্বল্পমেয়াদী বা কার্যকরী মূলধনের উৎস। বিভিন্ন অর্থনৈতিক বিশারদ এবং হিসাব বিজ্ঞানবিদ এবং ফিনান্সিয়াল বিশারদ তারা এই কার্যকরী মূলধনের উৎসসমূহকে কয়েক ভাগে ভাগ করেছে। আমি তোমাদের মাত্র কয়েক ভাগে আমি দেখাচ্ছি, বিস্তারিত না দেখে। এটা তোমাদের 4 মার্কেও আসতে পারে যে কার্যকরী মূলধনের উৎসসমূহ আলোচনা করো। 1 নাম্বার দেখা গেছে ব্যবসায়িক ঋণ, 2 স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ, 3 নন ব্যাংক স্বল্পমেয়াদী ঋণ, 4 দীর্ঘমেয়াদী উৎস। আমরা এখন এই সকল সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। 1 নাম্বার তোমরা দেখো ব্যবসায়িক ঋণ। ব্যবসায়িক ঋণ সম্পর্কে কম বেশি তোমরা সবাই জানো। দেখা গেছে ধারে বা ভবিষ্যতে পরিশোধ ভিত্তিতে পণ্য ক্রয় বা সেবা ক্রয়ের মাধ্যমে ব্যবসায়িক ঋণের সৃষ্টি হয়। ফলে এই ঋণ নগদে অর্থ আকারে পাওয়া যায় না, বরং ধারে পণ্য বা সেবা আকারে পাওয়া যায়। ধারে আদান প্রদানের মূল্যমান ব্যবসায়িক ঋণ হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ একটু মনে রাখো, আমি একজন ব্যবসায়ী, খুচরা ব্যবসায়ী। আমি যখন আমার এই কার্যকরী মূলধন রাখবো, সেটা কি আমি পাইকারির কাছ থেকে বাকিতে বা ভবিষ্যতে প্রদান, অর্থাৎ আমি বাকিতে ক্রয় করতে পারি অথবা ভবিষ্যতে প্রদানের শর্তে তার কাছ থেকে পণ্যদ্রব্য আনতে পারি। এই ক্ষেত্রে আমি নগদ সহায়তায় পেলাম না ঠিকই, কিন্তু পণ্যদ্রব্য সহায়তা পেলাম। আমি পণ্যদ্রব্য বিক্রি করেও তার টাকা পরিশোধ করতে পারব। তাহলে ব্যবসায়িক ঋণটা তোমরা ভালো মতো বুঝতে পেরেছ। 2 স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ। স্বল্পমেয়াদী ব্যাংক ঋণ একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, কারণ বাণিজ্যিক ব্যাংকগুলা 1 বছর মেয়াদী স্বল্প মেয়াদীর ভিত্তিতে তাদের লোন বা ঋণ প্রদান করে থাকে। এটা দ্বিতীয় গুরুত্বপূর্ণ একটা উৎস। অর্থাৎ এই স্বল্পমেয়াদী ঋণ পেতে হলে পূর্বে এর পরিমাণ নির্ধারণ করতে হয়। প্রয়োজনীয় শর্ত পালন সাপেক্ষে ব্যাংক এই ঋণ মঞ্জুর করে। এই ঋণের অর্থ ব্যাংক গৃহীতা ব্যাংক হিসাবে লিপিবদ্ধ করে। এরূপ অর্থ নগদ, ওভারড্রাফটের মাধ্যমে সংগ্রহ করা যায়। বিল বা আট্টাকরণের মাধ্যমে স্বল্পমেয়াদী ঋণ সৃষ্টি হয়। তাছাড়া প্লেজ বা মর্গেজের মাধ্যমে এই ঋণ সংগ্রহ করা যায়। তাহলে এটা হলো ব্যাংক। নন ব্যাংক স্বল্পমেয়াদী উৎস। নন ব্যাংক স্বল্পমেয়াদী উৎস বলতে আমার যে আত্মীয় স্বজন, ভাই বোন বা বন্ধু বান্ধব বা বিভিন্ন প্রকার সমবায় থেকে যে ঋণটা আমি গ্রহণ করব, সেটাই হলো এই নন ব্যাংক স্বল্পমেয়াদী। এটাই হলো নন ব্যাংক শিল্পমেয়াদী ঋণ। তারপরে আছে দীর্ঘমেয়াদী উৎস। দীর্ঘমেয়াদী উৎস একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, কিছু আছে কার্যকরী মূলধনের যে অংশটুকু মোটামুটিভাবে স্থায়ী এবং পরিবর্তনশীল নয়, তাকে
স্থায়ী কার্যকরী মূলধন বলা হয়। এই মূলধনের উৎস হচ্ছে ইকুইটি মূলধন, ঋণপত্র ও দীর্ঘমেয়াদী ঋণ। ইকুইটি ঋণপত্র বা দীর্ঘমেয়াদী ঋণ। এই প্রভৃতির মাধ্যমে কার্যকরী মূলধন একজন ব্যবসা প্রতিষ্ঠান বা একজন ব্যবসায়ী সংগ্রহ করতে পারে। তাই এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা এই ওয়ার্কিং ক্যাপিটাল ম্যানেজমেন্ট এবং ফিনান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিসে প্রথমে আমরা কিছু মানবন্টনগুলো শিখলাম এবং এর সংজ্ঞা, কার্যকরী মূলধনের সংজ্ঞা এবং বৈশিষ্ট্য, গুরুত্ব এবং উৎস সম্পর্কে আজকে ক্লাসে জানলাম। পরবর্তী ক্লাসে আমরা আরও কিছু থিওরিটিক্যাল প্লাস সূত্র নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আমি ক্লাসের শেষে মহান আল্লাহ তাআলাকে অশেষ ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আরও ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের অধ্যক্ষ, উপাধ্যক্ষ এবং অনলাইন ক্লাসের সাথে সংযুক্ত সকল শিক্ষক মণ্ডলী ও ছাত্রীবৃন্দ। সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনা করি। আল্লাহ হাফেজ।